লিঙ্গুইস্টিক্স পোর্শনের আজকে সেকেন্ড ক্লাস। তো সিরিয়াল হিসেবে 14B আছে। আগের দিনের ক্লাসে বেসিক যে বিষয় লিঙ্গুইস্টিক্সের লাগে সেগুলো পড়ানো হয়েছিল, যে কীভাবে বর্ণগুলো উচ্চারণ হয় এবং সেখানে লোপ, আগম, আদেশ ইত্যাদি যে বিষয়গুলো আছে, মানে কীভাবে ওয়ার্ড চেঞ্জ হয় এবং বর্ণগুলো উচ্চারণ হয় অর্থে তার যে বিভিন্ন নাম আছে, ঘোষ বর্ণ, অঘোষ বর্ণ, স্পর্শ, অন্তস্থ, নাসিক্য, উষ্ণ, কণ্ঠবর্ণ, তালব্য বর্ণ, এই বিষয়গুলো ভালোভাবে বোঝানো হয়েছিল। আর ওখান থেকে আমি বলেছিলাম যে এগুলো খুব ভালোভাবে তৈরি করতে হবে, আদারওয়াইজ লিঙ্গুইস্টিক্সের জায়গাগুলো না বুঝে মুখস্থ করতে হবে, এবং না বুঝে মুখস্থ করতে গেলে সেটা কিন্তু মনে থাকবে না। তো আজকের ক্লাসে যে বিষয় আছে সেটা হচ্ছে ফোনেটিক্যাল চেঞ্জের উপরে। তার আগে সিলেবাসটা একটুখানি জাস্ট টাচ করলে ভালো হতো। আগের দিনের ক্লাসে সময়ের অভাব ছিল বলে সিলেবাস সম্পর্কে বলা হয়নি। সিলেবাস ডিটেলসে পরের দিন বলা হবে। আজকে আপাতত ওভারঅল যেটুকু বলার, যে লিঙ্গুইস্টিক্সের 50 নম্বর আছে ফার্স্ট পেপার গ্রুপ এ পোর্শন। এই জায়গা থেকে একটা 12 নম্বরের প্রশ্ন, একটা 20 নম্বর প্রশ্ন, 32 হলো, আর হচ্ছে 3, 6, 18 নম্বরের প্রশ্ন থাকে। তো 6 নম্বরে 3টে প্রশ্ন থাকে, সেই জায়গাটাই ফোনেটিক্যাল চেঞ্জ ব্যাপারগুলো থাকে, মানে ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন। ধ্বনিতাত্ত্বিক পরিবর্তনের যে জিনিসগুলো আছে সেগুলো কিছুটা আমরা ক্লাস 9-10 বাংলাতে পেয়েছি, যেগুলো ওই অপিনিহিতি, স্বরভক্তি, অভিশ্রুতি, স্বরাগম, এইসব বিষয়গুলো বলা হতো, সেগুলোই এখানে পড়তে হবে। তবে এক্সাম্পলগুলো থাকবে পালিতে, এবং এখানে ইংরাজি নামগুলো একটু দেখতে হবে। তো এখানে বেশ অনেকগুলো শর্ট কোশ্চেন আছে, এর মধ্যে সাজেশান দেয়া হয়েছে। সাজেশানের জিনিসগুলো তো অবশ্যই ভালোভাবে পড়তে হবে। তবে এই জায়গাতে সমস্ত শর্ট কোশ্চেনগুলোই, মানে এই ফোনেটিক্যাল যে টেন্ডেন্সি যেগুলো থাকবে সেগুলো প্রত্যেকটাই পড়ে রাখা ভালো। তো দুটো জায়গায় উপযোগিতা আছে। প্রথমত হলো বড় প্রশ্ন যেগুলো আছে 12 নম্বর এবং 20 নম্বরে, সেইখানের মধ্যে কিন্তু এখানের এই যে ঘোষীভবন, অঘোষীভবন, এই যে ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন, সেইগুলো এর মধ্যে আছে। এই জিনিসগুলোকে ভালো করে বুঝে নিলে বা তৈরি করে রাখলে ওখানের নোটগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়। আদারওয়াইজ এক একটা নোট বেশ জটিল হয়ে যায়, সময় সাপেক্ষ হবে। আর সেকেন্ড আর একটা বিষয় হলো যে এই যে শর্ট নোটগুলো আছে এইগুলো পরস্পর লিঙ্ক হয়ে আছে, বা কোনো কোনো ক্ষেত্রে এটা আজকে পড়তে গিয়ে দেখা যাবে যে এই জিনিসগুলো, মানে কিছু শর্ট নোট একসাথে মিলিয়ে আবার নতুন একটা শর্ট নোট হয়েছে। যেমন ব্যঞ্জন বর্ণের পরিবর্তন, এই যে টপিকটা আছে সেখানে দেখা যাচ্ছে ঘোষীভবন, অঘোষীভবন, এদিকে শীষধ্বনির পরিবর্তন, সম্প্রসারণ, এই টপিকগুলো তার মধ্যে আসছে, যেগুলো নিয়ে আবার স্বতন্ত্র আলাদা আলাদা শর্ট নোট আছে। আর এই জায়গাটা পড়ার ক্ষেত্রে একটা বিষয় বলে রাখা, সেটা হলো গ্রামার পোর্শনের যে ক্লাস ছিল সেখানে 2B, 2A এবং 3A, এই জায়গাতে যে যুক্তাক্ষরের পরিবর্তন, স্বরবর্ণের পরিবর্তন এবং ব্যঞ্জন বর্ণের পরিবর্তন, এই জায়গাগুলোতে যে বিষয়গুলো দেওয়া ছিল সেই এক্সাম্পলগুলো এখানে কিন্তু বহুলভাবে প্রয়োগ হবে, এবং ওখানের যে স্টেটমেন্টগুলো ছিল সেগুলোও দেখা যাবে, সেগুলো এক এক রকমের এখানে ধ্বনি পরিবর্তন আকারে দেয়া হয়েছে। তো ওখানে যেগুলো ছিল আমি বলেছিলাম পড়ানোর সময় যে ওইগুলো এখানে আবার থিওরিটা পড়তে, ধর্মটা যে ধর্ম হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এখানে যে সমীভবন কেন বলে, সমীভবন কীভাবে হয়, সেইগুলো এখানে পাঠ্য আছে। তো এখানে অনেকগুলো আছে, একটু দ্রুত বলতে হবে। তবে এখানে এতগুলো শর্ট নোট থাকলেও এগুলোকে যদি ঠিকঠাকভাবে বুঝে পড়া হয় তাহলে কিন্তু অতটাও জটিল লাগবে না। আর এগুলো না বুঝে যদি পড়া হয় তাহলে কিন্তু খুব দ্রুত ভুলে যাওয়া সম্ভব, এবং বুঝে নিলে সেখানে সুবিধা অনেকটা বেশি। আর যেহেতু লিঙ্গুইস্টিক্স অনেকটা গ্রামারের মতন, লিখলে নাম্বার আর না লিখলে
0। তো এইখানে যে 3টি 6 নাম্বারের কোশ্চেন লিখতে হবে, 2 দিন ক্লাস হবে এই জায়গাটার ওপরে। তো এখানে কিন্তু 18-এ 18 পাওয়া যায়। লেখা যে আছে স্ট্যান্ডার্ড লেখা। তো ক্লাসের মধ্যে আসা যাক। তো কোশ্চেন হচ্ছে, গিভ এক্সপ্ল্যানেটরি নোটস অন এনি 3 অফ দ্য ফলোয়িং ফোনিক্যাল টেন্ডেন্সি। ধ্বনিতাত্ত্বিক যে প্রবণতা বা পরিবর্তন নিম্নলিখিতগুলির মধ্যে 3টি লেখো। 3 6 18 নম্বর থাকে। আজকের ক্লাসে এখানে টোটাল 17টা দেখানো হবে, পরের দিনে আরও কিছু আছে। আচ্ছা, যে প্রসঙ্গ বলা হলো যে ওই যে ওয়ার্ড চেঞ্জের ক্লাসে যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু এখানে রিপিটেশন হবে। তো ওই জায়গাগুলো যদি কারোর মনে থাকে এগুলো তৈরি করতে সুবিধা হবে। এছাড়া প্রথম দিনের ক্লাসে যে কিছু ইনিশিয়াল বিষয় বলা হয়েছিল সেগুলো ছাড়াও আরও বেশ কিছু বিষয় দেখতে হবে। সেগুলোর জন্য প্রত্যেকে ক্লাস নোট নিতে থাকবে। মানে এখানে যে নোট দেয়া হয়েছে তার অতিরিক্ত আরও কিছু জিনিস নোট করার প্রয়োজন আছে। প্রথম কোশ্চেন থেকেই সেটা শুরু হচ্ছে। তো প্রথম কোশ্চেন হচ্ছে, ট্রিটমেন্ট অফ ডিপথংস ইন পালি। পালিতে ডিপথংগুলির কী পরিবর্তন হয় সেইটি জানতে চেয়েছে। ডিপথং কি? ডিপথং হচ্ছে যৌগিক স্বর, যেমন ওই। ওই মানে হচ্ছে ও আর ই দুটো স্বরবর্ণ, আর হচ্ছে ও মানে হচ্ছে ও আর উ দুটো স্বরবর্ণ। দুটো স্বরবর্ণ যোগ হয়ে যে নতুন স্বরবর্ণ হচ্ছে সেটা যৌগিক স্বর বা ডিপথং বলা হয়। তো এখান থেকে ইংরাজি যে টার্মগুলো আছে সেগুলো খুব ভালোভাবে খেয়াল করবে, কেননা কোশ্চেন থাকে ইংরাজিতে। এবং এখানে যে যৌগিক স্বর বাংলায় বলা হয়েছে সেই জায়গায় ডিপথং লিখলে সমস্যা নেই। ডিপথং এবং যৌগিক স্বর দুটো উল্লেখ করলেও হয়, যেমন যৌগিক স্বর ব্র্যাকেটে ডিপথং লেখা হলো, বা শুধু যদি কেউ ডিপথং লেখে তাতেও অসুবিধা নেই। তবে এই টার্মটাকে মাথায় রাখতে হবে, আদারওয়াইজ এই টপিকটা জানা সত্ত্বেও আনসার লেখা যাবে। তো প্রাচীন ভারতীয় আর্যের দুটি যৌগিক স্বর। প্রাচীন ভারতীয় আর্যটা কি? সেটা হচ্ছে ভারতবর্ষের যে ভাষাগুলি আছে তার মধ্যে আর্য ভাষা বলতে মূলত উত্তর ভারতের ভাষাগুলিকে বোঝায়। তো এগুলো পরের দিকের ক্লাসে আছে, বড় প্রশ্নতে থাকবে। তো তার মধ্যে প্রাচীন যে স্তর, মূলত বৈদিক সংস্কৃত বা ইন জেনারেল সংস্কৃত বলতে যা বোঝায় সেটিকেই প্রাচীন ভারতীয় আর্য বলা হচ্ছে। এবং প্রাচীন ভারতীয় আর্য বা সংস্কৃত, সেখান থেকে পালিতে সমস্ত পরিবর্তনগুলো আমরা দেখব। যখন বলছে ট্রিটমেন্ট অফ ডিপথংস ইন পালি, তার মানে সংস্কৃত বা প্রাচীন ভারতীয় আর্যের যে ডিপথং ওই এবং ও বর্ণ আছে সেটির পালিতে কি ট্রিটমেন্ট হচ্ছে, অর্থাৎ পালিতে কী ভাবে সেগুলো ব্যবহার হচ্ছে, এইটি হলো প্রশ্ন। ওই এবং ও কি পরিবর্তন হয় সেটা অলরেডি আমরা জানি। তো ওই এর জায়গায় জেনারেলি এ হয় এবং ও এর জায়গায় জেনারেলি ও হয়। তো তৈল থেকে তেল, ঔষধ থেকে ঔষধ। এই যে লেখাগুলো আছে অলওয়েজ লেফট সাইডের লেখার যেটা জেনারেলি সেটা হচ্ছে সংস্কৃত, আর রাইট সাইডের যে লেখা আছে সেটা হচ্ছে পালি। আচ্ছা, এই হলো। এবারে কিছু কিছু ক্ষেত্রে ওই এবং ও ই এবং উতে পরিণত হয়। সেখানে বলা হচ্ছে যে পূর্ববর্তী স্বরবর্ণে যদি শাসাঘাত থাকে তাহলে ওই এবং ও জাত, মানে ওই এবং ও থেকে উৎপন্ন এ ও ধ্বনি কখনো কখনো দুর্বল হয়ে ই এবং উতে পরিণত হয়। শাসাঘাত বিষয়টা সেখানে নতুন যে টপিকগুলো থাকবে আমি নামকরণ করে যাচ্ছি, এগুলোকে নোট করে রাখবে খাতায়। এটা প্রথম প্রাচীন ভারতীয় আর্য, তারপরে যৌগিক স্বর, তারপরে হলো শাসাঘাত। শাসাঘাত হচ্ছে স্ট্রেস যে দেওয়া হয় কথার মধ্যে, যে সেইটিকে বলা হয় শাসাঘাত। যেমন আমি বই পড়ি, তো এই আমিতে যখন স্ট্রেস দেওয়া হচ্ছে সেটা একরকম মিনিং বোঝায়, অন্য কেউ বই পড়ুক না পড়ুক আমি পড়ি, বা আমি বই পড়ি, বইতে একটা স্ট্রেস পড়ছে, তার মানে আর কেউ বই না পড়ুক আমি অন্তত বই পড়ি। বা বলা যায় আমি বইটা কিনে রেখে দিই না, আমি বইটা পড়ি। তো এরকম অনেক রকম মিনিং বোঝাতে পারে। মোটের ওপরে ওই একটা যে জোর পড়ে কথার মধ্যে বিভিন্ন শব্দে সেইটিকে শাসাঘাত বলা হয়। তো পূর্ববর্তী বর্ণে যদি শাসাঘাত
থাকে, সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ওই ও থেকে সেটা এ ও কনভার্ট হলো, সেখান থেকে আবার এক স্টেপ চেঞ্জ হয়ে ই বা উ হয়ে যায়। যেমন অসৌ থেকে অসৌ, সেখান থেকে অসু হচ্ছে। তো অসৌয়ের এখানে অ যেটা আছে এটা ফার্স্ট বর্ণ, এটা সেকেন্ড বর্ণ। লিঙ্গুইস্টিক্সের ক্ষেত্রে আমি বলেছিলাম যে বর্ণ বিশ্লেষণ ব্যাপারটা বুঝতে হবে, কোনটা আগের বর্ণ কোনটা পরের বর্ণ, এই সব বিষয়গুলো এখানে আছে। তো এই প্রথম বর্ণে এখানে শাসাঘাত আছে, স্ট্রেস আছে। পরের যে সৌ আছে সেটা ও হলো, সো সেখান থেকে অসু হচ্ছে। এইখানে যে স্টার মার্কটা দেওয়া আছে এটা নোট করবে। এই স্টারটা তখনই দেওয়া হয় যখন সেই শব্দটি না পালিতে না সংস্কৃতে ব্যবহার হয়, অর্থাৎ এইটা হচ্ছে একটা কাল্পনিক শব্দ। এইটা জাস্ট এই অসৌ থেকে যে অসুটা কিভাবে আসছে এটা বোঝানোর জন্য মাঝের একটা স্টেপ কল্পনা করা হয়েছে, অনুমিত শব্দ। সেইটার জন্য এই স্টার মার্কটা দেওয়া হয়, এইটা দিতেই হবে, এটা না দিলে এই এক্সাম্পলটা ভুল হয়ে যাবে। এটা 4 নম্বর বিষয় আছে। এরপরে বলা হচ্ছে যে কখনো কখনো যুক্ত ব্যঞ্জনের পূর্বস্থিত ওই এবং ঔ ই এবং উতে পরিণত হয়। তাহলে এখানে যেটা বলছিল যে এখানে যে ওই ঔ আছে, ওই এবং ঔ এর আগেতে শাসাঘাত আছে, আর এখানে বলছে এর পরেতে যদি যুক্তাক্ষর থাকে, যুক্তাক্ষর যেন আমি এখানে ক্ষীয় লিখলাম, পরে থাকলে এটা চেঞ্জ হয়ে গিয়ে ই বা উতে পরিণত হয়। তাহলে আগের টপিকে বলছে যে আগে শাসাঘাত থাকলে হয়, এইখানে বলছে পরে যুক্তাক্ষর থাকলে হয়। যুক্ত ব্যঞ্জন মানে যুক্তাক্ষরকেই যুক্ত ব্যঞ্জন, যুক্ত বর্ণ ইত্যাদি বলা হয়। তাহলে এইখানে গিয়ে আমরা দেখছি যে বর্ণের যে পরিবর্তন সেগুলো কিভাবে হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে। এরপরে এই টপিক গেল। নেক্সট হচ্ছে, আচ্ছা এক্সাম্পলটা বললে যেমন ঐশ্বর্য, শয়ে বয়ের আগে ওই আছে বলে ওইটা চেঞ্জ হয়ে গেল ইতে। এখানে ঔৎসুক্যে গন্ধত্ব স আছে, ওটা পরিবর্তন হলো উতে। নেক্সট হচ্ছে ট্রিটমেন্ট অফ সংস্কৃত সিবিলেন্টস ইন পার্ট। এখানে 4টে টপিক হয়েছিল। এবারে সিবিলেন্ট মানে কি? সিবিলেন্ট মানে হচ্ছে শীষধ্বনি। 5 নাম্বার টপিক নোট করবে। শীষধ্বনি কি? তালবস্য, মূর্ধন্যস্ব এবং দন্তস্ব। এই তিনটের মধ্যে কি পরিবর্তন হয় সেটা এখানে বলা হচ্ছে। এটাও মোটামুটি তোমাদের জানা, তালবস্য মূর্ধন্যস্ব যেমন জেনারেলি দন্তস্ব হয়েছে। তো সংস্কৃত বিশেষ থেকে বিশেষ এরকম হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ক্ষেত্র বিশেষে তালবস্য মূর্ধন্যস্ব তালবস্য ছ হয়ে যায়। ষট থেকে হচ্ছে ছ, শাবক থেকে হচ্ছে ছাপক। এই জিনিসটাও স্বরবর্ণের পরিবর্তন বা ব্যঞ্জন বর্ণের পরিবর্তন, 3A যে ক্লাস ছিল সেখানে পরপর বর্ণগুলোর কি পরিবর্তন হয় সেখানে দেয়া ছিল। তো এইখানে দেখবে তা মূর্ধন্যস্বর জায়গায় যে ছ হয় বা তালবস্যর জায়গায় ছ হয়, এইটা এখানে দেয়া, ওখানে দেয়া আছে। এরপরে হচ্ছে আরো দুটো টপিক আছে। এই দুটো টপিক কিন্তু যুক্তাক্ষরের পরিবর্তনের মধ্যে ছিল, যে যুক্তাক্ষরের মধ্যে শীষধ্বনি স্পর্শধ্বনিতে সমীভূত। এখানে যে কথাটি বলছে সেটা হচ্ছে ওই ক, খ, চ, ছ এইগুলোর সাথে তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্বর কম্বিনেশন থাকবে, সেখানে কয়ে ক্ষয়ে, চয়ে ছয়ে এই ধরনের পেয়ার তৈরি হয়, এরকম একটা যুক্তাক্ষরের নিয়ম ছিল, সেইটাই এখানে বলা হয়েছে। পশ্চাৎ তালবস্য চ ছিল, হয়ে গেল চয়ে ছয়ে। মানে তালবস্য এবং চ আছে মানে হয় তালবস্যের ডবল হতো, মানে শয়ের ডবল হতো পালিতে, অথবা চয়ের ডবল, কোনো একটা হওয়ার কথা না, এটা দুটোই কম্বাইন হয়ে চয়ে ছয়ে হচ্ছে। ওই যে নিয়মটা ছিল সেইটি এখানে আসছে। এরপরে শীষধ্বনি ও নাসিক্যধ্বনি দিয়ে গঠিত যুক্তাক্ষরের মধ্যে উক্ত বর্ণদ্বয়ের বিপর্যয়ের পর শীষধ্বনি যুক্ত হয়, তখন অবশিষ্ট নাসিকধ্বনি মহাপ্রাণীভব আছে। এটা ধরে ধরে দেখলে প্রথম হচ্ছে ওই যে নিয়মটা ছিল ওখানে যুক্তাক্ষরে, তার পরে পরই একটা নিয়ম ছিল যে শয়ে নয়ে থাকলে নয়ে হয়ে হয়, শয়ে ময়ে থাকলে ময়ে হয়ে হয়, এই ধরনের যে নিয়মটা ছিল এইটাই সেখানে বলা হচ্ছে। তো বেসিক্যালি কি হয়, মূর্ধন্যস্ব ছিল ন ছিল, সেটা কনভার্ট হচ্ছে ন এবং হ তে। কীভাবে হচ্ছে?
প্রথমে বলছে যে এইটির মধ্যে বিপর্যয় হয়, মানে ইন্টারচেঞ্জ হলো, স ন ছিল ন স হলো, তারপর শীষ ধ্বনি লুপ্ত হয়, সটা বাদ গেল, তারপরে অবশিষ্ট ধ্বনির মহাপ্রাণী ভবন হয়। তো নয়ের সাথে মহাপ্রাণী ভবন হওয়ার জন্য একটা হয়, স ন ছিল, ন স হলো, বিপর্যয়, তারপরে শীষ ধ্বনি লুপ্ত হলো, শুধু ন পড়ে রইল, তারপর মহাপ্রাণী ভবনের জন্য হয়। এইভাবে এটা হচ্ছে। মহাপ্রাণী ভবন অর্থে এখানে ওই হটাকেই বোঝাচ্ছে, যেমন রোমান স্ক্রিপ্টে এইচ, খটাকে এইচ দেওয়া হচ্ছে, জিএইচ, ঘটাকে এইচ দেওয়া হচ্ছে, এখানে বিষয়টা সেই রকম। সিমিলারলি শয়ে ময়ে যদি থাকে, স আর ম আছে, ম আর স হলো, ম পড়ে রইল, ময়ের সাথে হলো, ময়ে হয়। শয়ে ময়ে থেকে ময়ে হয়, যে এটা আমরা ডাইরেক্ট দেখছিলাম, এখানে সেটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেইটি দেওয়া হয়েছে। এই বিষয় এখানে গেল। আচ্ছা, এখানে এক্সাম্পলের প্রসঙ্গে একটি কথা বলে রাখি। এক্সাম্পল এখানে অনেকগুলো দেওয়া আছে, প্রশ্ন মানে 1, 2, 3, 4, 5, 6, 6টা আছে, 6টা সংস্কৃত শব্দ এখানে 6টা পালি শব্দে পরিণত হচ্ছে। এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু ইউজফুল এক্সাম্পল, মানে এখানে এইখানে স্টেটমেন্টটার জন্য একটা দুটো দিলেই তো হবে, এইরকমভাবে অনেকেই এক্সাম্পলগুলো দেয় না, সেটা করবে না। তার কারণ হচ্ছে এখানে প্রতিটা ক্ষেত্রে যতগুলো স্টেটমেন্ট দেয়া হচ্ছে সে তার এগেনস্টে মোটামুটি এক্সাম্পল দেয়া হয়েছে। যেমন স এবং মূর্ধন্য স তালব্য স ছয়ে পরিণত হয়, এই জন্য মূর্ধন্য স্বয়ের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, তালব্য স্বয়ের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। আবার যদি বলা হয় যে এই পশ্চাৎ থেকে পচ্ছা, এখানে শয়ে ছয়ের তালব্য বর্ণের এক্সাম্পল আছে, শয়ে টয়ে মূর্ধন্য বর্ণের এক্সাম্পল আছে, শয়ে টয়ে হচ্ছে দন্ত বর্ণের এক্সাম্পল আছে। এখানে যদি কেউ পুষ্প থেকে পুষ্প সেটা দেয়, বা রক্ষা ক্ষীয় গয়মূর্ধন্য শয় থেকে রক্ষা এটা দেয়, তাহলে এটা কণ্ঠবর্ণের উদাহরণ হবে, এটা ওষ্ঠবর্ণের উদাহরণ হবে। এখানে এগুলো অ্যাড করলে করা যায় আরো দুটো, কিন্তু এইগুলোকে বাদ দেওয়াটা ঠিক হবে। তো তাহলে এখানে শীষ ধ্বনির পরিবর্তন এর ব্যাপারটা গেল, যেটাকে সিবিলেন্ট বলছি ইংরেজিতে। সিবিলেন্ট টার্মটা কিন্তু খেয়াল রাখতে হবে, আদারওয়াইজ জানা জিনিসটাকে বাদ দিয়ে আসতে হবে। এই 3টে বা 4টে নিয়ম কিন্তু জানা জিনিস, অ্যাটলিস্ট ওয়ার্ড চেঞ্জের ক্লাসগুলো ঠিকঠাক করা থাকলে এগুলো অসুবিধা হবে না। এরপরে হচ্ছে ট্রিটমেন্ট অফ লি ইন পালি, এটা গোল হবে, নিচে ডট দিলে মূর্ধন্য ল হয়ে যায়। এখানে একটা জিনিস খেয়াল করবে, কোশ্চেনগুলো কিন্তু প্রায়শই বিসিএসে এসেছে, মানে এতটা ফ্রিকুয়েন্সি অন্য কোনো জায়গাতে নেই বলা চলে কোশ্চেনে, মানে এত পরিমাণে জিনিসগুলো আসে। তো রি এবং লি এর কি পরিবর্তন, এটা অলরেডি আমরা জানি যে রি সাধারণত অ, ই অথবা উতে পরিণত হয়। এখানে বলা হচ্ছে সংস্কৃতের রি, দীর্ঘ রি এবং লি, এইগুলি অর্ধস্বরগুলি পালিতে অ, ই, উতে প্রতিস্থাপিত হয় এগুলোর দ্বারা। এবার এইখানে এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবে যে বলা হলো যে প্রতিটা স্টেটমেন্টের এগেনস্টে একটা একটা কথা বলা হয়েছে। ঋক্ষ, ঋষি, ঋতু, এই 3টের জন্য সিরিয়ালি লেখা হয়েছে অচ্ছ, ইসি, উতু। এটাকে তোমরা ভেঙেও লিখতে পারো, মানে ঋক্ষ থেকে অচ্ছ, ঋষি থেকে ইসি, ঋতু থেকে উতু, পিতৃনাম থেকে পিতুন্নম, ক্লিপ্ত থেকে কুত্ত। এইগুলোর ক্ষেত্রে কিন্তু ওই ভেঙে ভেঙে লিখতে পারো, তাতে জায়গাটা একটু বেশি হবে। আর আরেকটি বলে দিই, অনেকে এক্সট্রা লিখতে চায়, সেক্ষেত্রে এক্সপ্লেন করতে পারো। যেমন এইখানে ঋক্ষ থেকে অচ্ছ, এখানে যেটা একবারে লেখা হয়েছে সেটা একটা পয়েন্ট করলে, পয়েন্ট 1 দিয়ে লিখলে, যে সংস্কৃতের রি অনেক সময় পালিতে অ হয় বললে ঋক্ষ থেকে অচ্ছ। তারপর 2 নম্বর পয়েন্টে সংস্কৃতের রি অনেক সময় পালিতে ই হয়, ঋষি থেকে ইসি। এইরকমভাবে এখানে অনেকগুলো ভাঙিয়ে ভাঙিয়ে করে নেওয়া যায়, তাতে লেখার আকৃতিটা বাড়ে এবং লেখা একটা সিস্টেমেটিক হয়। এটা দেখে যেমন অন্য ব্যাচে অনেকে জিজ্ঞাসা করলো যে এটাই 2 লাইন লিখলে হয়ে যাবে। এটা 2 লাইন আছে বটে, কিন্তু এখানে আছে 5টা স্টেটমেন্ট এবং তার এক্সাম্পল। তো এক্ষেত্রে ভেঙে ভেঙে লিখতে পারো।
তার জন্য নতুন কিছু করতে হচ্ছে না, যা ইনফরমেশন আছে সেটাকেই খালি মডিফাই করতে হচ্ছে। এছাড়া তোমাদের যদি মনে হয় এক্সট্রা অ্যাড করবে, এই ওয়ার্ড চেঞ্জের যে জায়গাগুলো ছিল ওইখানে পেয়ে যাবে। রি স্বরবর্ণের পরিবর্তনের ওখানে দেখবে, যেমন রি থেকে রু হয়, রি থেকে এ হয়, এরকম সব উদাহরণ আছে বোধহয়। গৃহ থেকে গেহ, তারপরে বৃক্ষ থেকে রুক্ষ, এখানে ইরেগুলার পরিবর্তন হচ্ছে, ওগুলোকেও একখানা পয়েন্ট হিসেবে অ্যাড করা যেতে পারে। যাই হোক, তবে এখানে যেটা দেয়া হয়েছে সেটাও স্ট্যান্ডার্ড একটা দেখছি। এরপরে হচ্ছে ট্রিটমেন্ট অফ বিসর্গ ইন পালি, বিসর্গের কী পরিবর্তন হয় পালিতে। এটা প্রতিটাই হচ্ছে মানে সংস্কৃতের রিলি পালিতে কী হয়, সংস্কৃতের শীর্ষধ্বনি পালিতে কী হয়, সংস্কৃতের বিসর্গ পালিতে কী হয়, সব পালিরই বিষয় বলা হচ্ছে, মানে সংস্কৃতের বিষয় বলা হচ্ছে। আচ্ছা, এই স্টেটমেন্টটা এখানেও কিন্তু আছে 2 লাইন, কিন্তু অনেকগুলো বিষয় বলা হচ্ছে। প্রথমে বলছে বিসর্গ পদান্ত হলে সাধারণত লুপ্ত হয়। পদান্ত হলে ব্যাপারটা কি, এটা একটা নতুন পয়েন্ট অ্যাড করো। এর আগে যেটা সিভিলিয়ান 5 নাম্বার বলা হলো, এই জায়গায় একটা 6 নাম্বার পয়েন্ট করো। লিঙ্গুইস্টিক্সের জায়গাতে মানে এটা সিরিয়ালি নোট করে রাখবে এক্সট্রা জিনিস হিসেবে। তো পদ মানে হচ্ছে শব্দ, তাহলে পদের একটা হয় আদিতে, একটা হচ্ছে মধ্যে, একটা হচ্ছে অন্তে। মানে এখানে যদি বলা হয় অনন্ত, যে একটা শব্দ যদি বলা হয়, এই অনন্তর অটা হলো আদি প্রথম বর্ণ, নয়ে তো এটা হচ্ছে অন্তবর্ণ, অন্ত, আর মাঝে নটা যে পড়েছে এটা মধ্য, আদি মধ্য অন্ত। এই 3টি জিনিস লিঙ্গুইস্টিক্সে খাটবে, মানে প্রথমের ক্রিয়া, মাঝের ক্রিয়া, শেষের ক্রিয়া। এটা একটা নতুন বিষয় যেটা অ্যাড করে নিলে হয় বা বোঝার একটা জায়গা আছে। এখানে বলছে বিসর্গ যদি পদান্ত হয়, মানে শব্দের শেষে থাকে এই জিনিস, তাহলে সাধারণত লুপ্ত হয়। এটার এক্সাম্পল দেখো, গচ্ছাম বিসর্গ আছে, গচ্ছাম হচ্ছে বিসর্গটা, তাহলে এখানে বাদ গেল, তাহলে এইটা বিসর্গ পদান্ত হলে লুপ্ত হয়। 1 নাম্বার পয়েন্ট বলে গচ্ছামহ থেকে গচ্ছাম, এটা লিখে দিবে। তারপরে কখনো কখনো পূর্ববর্তী অসহ ও হয়ে যায়, এইটা একটা টপিক, এটা 2 নাম্বার পয়েন্ট করতে পারো। ন র বিসর্গ থেকে ন রয়কা, তাহলে ন র বিসর্গ অবিসর্গ হচ্ছে, সেটা ও হয়ে যাচ্ছে, এটা একটা পয়েন্ট হলো। কিংবা এইখানে পূর্ববর্তী অসহ কদাচিৎ এ হয়ে যায়, এটা 3 নাম্বার পয়েন্ট। এখানে দেখো পুর বিসর্গ পুরে। আর 4 নাম্বার পয়েন্ট বলছে পদমধ্যে বিসর্গ সমীভূত হয়, এখানে লাস্ট যা নিঃশেষ বিসর্গ তালব্য আছে, নিঃশেষ মানে বিসর্গ আর স ছিল, হয়ে গেল স আর স, সমীভবন হচ্ছে। 4খানা স্টেটমেন্ট আছে, দেখে মনে হবে 2 লাইন, তো এরকম 4খানা পয়েন্ট ভাগ করে 4খানা উদাহরণ আলাদা করে দিয়ে দিতে পারে। এই হলো। এরপরে হচ্ছে ট্রিটমেন্ট অফ সংস্কৃত কনসোনেন্টস ইন পালি, সংস্কৃত ব্যঞ্জন বর্ণগুলি পালিতে কি পরিবর্তন হয়। এখানে যেটা আছে প্রায় বলা চলে অন্যান্য জায়গা থেকে সব কালেক্ট করে নেওয়া হয়েছে। সংস্কৃত তথা প্রাচীন ভারতীয় যে ব্যঞ্জনের সংখ্যা প্রভৃতি, সেগুলির মধ্যে কিছু কিছু পালিতে প্রয়োগ হয় না, এবং কিছু কিছু বর্ণ অন্য বর্ণে বিবর্তিত হয়ে যায়। তো এখানে যেমন তালবসা মূর্ধন্যস্ব ব্যাপারটা বলা হয়েছে, এখানটায় অ্যাকচুয়ালি ইকুয়াল টু দন্তস্ব, এটা অ্যাড করে নেবে। তালবস্য মূর্ধন্যস্ব পালিতে দন্তস্ব হয়। এক্সাম্পল হচ্ছে বিশেষণ, তার বিশেষণ হচ্ছে ট্রিটমেন্ট অফ সিভিলিয়ান শিল পালি, সেই টপিকটা এখানে ইনক্লুডেড হলো। তারপরে বিসর্গ লোভ হয়, বিসর্গ ও হয়, এই হয় সমীভবন হয়। ট্রিটমেন্ট অফ বিসর্গ সেইটা এখানে হলো, নতুন কিছু নয়, এটা এক্সপ্লেন করার কিছু নেই। পদান্ত ব্যঞ্জন সাধারণত লুপ্ত হয়, তবে ম এবং ন অনুসারে পরিণত হয়। পদান্ত ব্যঞ্জন মানে ওয়ার্ডের শেষের কথা বলা হচ্ছে। আচ্ছা, এইখানে দেখবে সং বলে লেখা আছে, সং মানে হচ্ছে সংস্কৃতের অ্যাপ্রিভিয়েশন, পা মানে হচ্ছে পালির অ্যাপ্রিভিয়েশন। এটা দিতেও পারো, না দিলেও ক্ষতি নেই, তবে দিলে ভালো। পদান্ত ব্যঞ্জন লুপ্ত হয়, যেমন পৃথকের ক আছে থেকে পালিতে পুথু হচ্ছে, প ব্যঞ্জনটা আছে আদিবর্ণ, থ ব্যঞ্জনটা পালিতে আছে পুথুতে, আর কিন্তু ক ব্যঞ্জন যেটা অন্তে ছিল সেটা নেই। শর্ট ছ, তটা নেই। নরাত নরা,
ছন্দটা বাদ গেছে, ভগবান ভগবান ন বাদ গেছে। আর সেকেন্ড স্টেটমেন্টে বলছে যে ম ন অনুস্বার হয়, নরম হচ্ছে নরম, ভবান হচ্ছে ভবান। এটা গেল। এই জিনিসটা আবার ওই সিনকোপ এককোপ বলে টপিকে গিয়ে আবার প্রয়োগ হয়। মানে নির্যাস যদি বের করা হয় এতগুলো শর্ট নোটে, দেখা যাবে এটা এত বড়ও নয়, বা এই জিনিসগুলো নতুন কিছু না, অলরেডি জিনিসপত্রগুলো জানা জিনিস, জাস্ট সেখানে থিওরিগুলো আমরা দেখছি। এরপর 4 নম্বরে ড এবং ঢ সাধারণত ল এবং লতে পরিণত হয়। এখানে বলতে স্বরমধ্যগত, এই টার্মটা অনেক জায়গায় পাবে, এটা আমি 7 নম্বর টপিক দিয়ে ধরো লিখছি। এই জিনিসগুলো লিঙ্গুইস্টিক্সের বিষয়ে সবচেয়ে ভালোভাবে বোঝা যাবে যদি রোমান স্ক্রিপ্টে ব্যবহার করে। যেমন বিড়াল যে আছে, এটাকে যদি রোমান স্ক্রিপ্টে লেখা হয় বি ড ডয়সনরা বলেছিলাম ডি দিয়ে লেখা হয়, ই ডা ল। এই যে ডটা আছে এর আগে ই আছে, পরে আ আছে, বা এটাকে যদি বর্ণ বিশ্লেষণ করা হয় কি হবে, ব ই র অ আ ল অ। এই যে ড আছে, বা আমি যদি জয়সনরাও দিই, এদিকে ইকার আছে, এদিকে আকার আছে, তাহলে স্বরবর্ণের মধ্যগত, এটাকেই বলছে টার্মটা স্বরমধ্যগত। 7 নম্বর পয়েন্ট করে নতুন একটা বিষয় বলে লিখতে। স্বরমধ্যগত ইয়ে হলে সেইটা কি হয়, লয়ে পরিণত হয়। সিমিলারলি ঢয়শূন্যরা থাকলে সেটা লয়ে হয়ে পরিণত হয়। এটা আমরা আগে পড়েছি। যেমন বিড়াল বা দৃঢ় হচ্ছে পালিতে বিড়াল বা দল। এখানে তোমরা চাইলে এক্সট্রা এক্সাম্পল দিতে পারো বা অন্য এক্সাম্পল দিতে, এখানে এই এক্সাম্পলগুলো সবাই লিখবে। সেক্ষেত্রেই ওয়ার্ড চেঞ্জের যে নোট ছিল সেটা ব্যবহার করতে পারো। এখানে তারপর বলছে কিন্তু কুডব বিডুডব এই শব্দগুলো হচ্ছে ব্যতিক্রম, এইখানে ডটা চেঞ্জ হচ্ছে না, এখানেও ডটা চেঞ্জ হচ্ছে না। পরবর্তী বিষয় হচ্ছে যে এছাড়া নিম্নলিখিত ধ্বনি পরিবর্তন দেখা যায়। এটা একটু আমি শর্টে যা স্টার্ট করে বলে দিচ্ছি, এখানে নতুন একটা পয়েন্ট অ্যাড করবে শেখার মতো। 8 নাম্বার পয়েন্ট বললাম, সেটা হচ্ছে যেমন দূরীকরণ যদি বলা হয়, দূরে করা বা একটা জিনিসকে অপসারণ করা বোঝায় বাংলা। এখানে যে দূর থেকে, মানে দূরীকরণ এই যে বলা হচ্ছে, এই যে দীর্ঘই যেটা আসে, একটা ব্যাকরণের একটি কঠিন টার্ম আছে, অভূত তদ্ভব। তো মোট কথা ওটার অর্থ দাঁড়ায় সরল ভাষায় যেটা ছিল না সেটা হলো, যেটা দূর ছিল না সেটা দূর হলো, এই অর্থ বোঝায়। তো ঘোষী ভবন মানে বোঝাচ্ছে যেটা ঘোষ ছিল না, মানে অঘোষ ছিল, সেইটা ঘোষ হলো, সেটা হলো ঘোষী ভবন। তো যেমন এখানে সাকলের ক হচ্ছে ক বর্গের প্রথম বর্ণ, হচ্ছে অঘোষ, সেটা হলো সাগল। গ হচ্ছে ক বর্গের তৃতীয় বর্ণ, তাহলে ঘোষ হয়ে গেল অঘোষটা। এরপরে হচ্ছে অঘোষী ভবন, মানে যেটা অঘোষ ছিল না সেটা ঘোষ হলো, অলাবু থেকে অলাবু। ব হচ্ছে এখানে পবর্গের তৃতীয় বর্ণ, মানে ঘোষ ছিল, সেইটা হয়ে গেল পবর্গের প্রথম বর্ণ ঘোষ। এইগুলো আবার স্বতন্ত্র শর্ট নোট আছে সমস্তগুলো। তার মানে এখানে যে জিনিসটা আমরা পড়ছি 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা শর্ট নোটের জিনিস এখানে কভার হয়ে যাচ্ছে। বা এই আগের জিনিসগুলোও কিন্তু ট্রিটমেন্ট অফ সিবিল্যান্ট, বিসর্গ, এইসব এর মধ্যে ইনক্লুডেড হয়ে যাচ্ছে। আমি জাস্ট উপর বলে দিচ্ছি, মহাপ্রাণী ভবন হচ্ছে ক থেকে খ হচ্ছে, ক হচ্ছে ক বর্গের প্রথম বর্ণ, মানে অল্প প্রাণ, সেটা হয়ে গেল খ মহাপ্রাণ, মানে যেটা মহাপ্রাণ ছিল না সেটা মহাপ্রাণ হলো। অল্প প্রাণী ভবনে ঝল্লিকা থেকে জল্লিকা, ঝ হচ্ছে চতুর্থ বর্ণ, চ বর্গের, মানে যেটা হচ্ছে মহাপ্রাণ, সেটা হয়ে গেল অল্প প্রাণ, যেটা অল্প প্রাণ ছিল না সেটা অল্প প্রাণ হলো। এইভাবে এগুলোকে লিখে লিখে করতে পারে, যেটা মহাপ্রাণ ছিল না সেটা মহাপ্রাণ হলো, এই রকম। আর এইগুলো যদি ওই কোন বর্ণকে কি বলা হয়, অনেকেই হোমওয়ার্ক করে পাঠিয়েছে আগের দিনের ক্লাসে, তা আশা রাখি তারা এগুলো খুব সহজে বুঝতে পারবে।
লিঙ্গুইস্টিক্সের ক্লাস এখন যতটা সুন্দরভাবে হচ্ছে, আগে এতটা সুন্দরভাবে হয়নি। প্রথম দিকে তো লিঙ্গুইস্টিক্সের জাস্ট একটু হালকা করে বুঝিয়ে ছেড়ে দেওয়া হতো, নোটগুলো দিয়ে দেওয়া হতো, সেটা স্টুডেন্টরা নিজের মতন বাড়িতে করতো। আর এখন তো পুরোপুরি সিস্টেমেটিক্যালি ধরে ধরে পড়ানো হচ্ছে। আশা রাখি তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে না। এরপরে তালব্যী ভবন, তার মানে যেটা তালব্য ছিল না সেটা তালব্য হবে। এই যে ত হচ্ছে তালব্য ছিল না, পরিণত হলো চ, চ তালব্য ধ্বনি হয়ে গেল তালব্যী ভবন। তারপর মূর্ধন্য ভবন, যেটা মূর্ধন্য ছিল না, যেমন ত মূর্ধন্য নয়, হয়ে গেল পটি, প্রতি থেকে পটি, টটা এখানে মূর্ধন্য ভবন হচ্ছে। এখানে একটা এক্সট্রা এক্সাম্পল দিচ্ছি, ধরো দংশন থেকে হয় দংশন, হিন্দিতে বলেন ডসনা, সাপ নে ডস লিয়া। এই দংশন যেটা, এটা দ হচ্ছে দন্তবর্ণ, মানে যেটা মূর্ধন্য নয় সেটা হয়ে গেল মূর্ধন্য বর্ণ। এরকম অনেক এক্সাম্পল আছে। তাছাড়া মূর্ধন্য ভবন স্বতন্ত্রভাবে পড়তে হবে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে সম্প্রসারণ। সম্প্রসারণের এই এক্সাম্পলটা জাস্ট দেখে রাখো, শয়ন লবণ থেকে সেন লোন। সম্প্রসারণ পরে আছে, সেখানে আজকেই পড়ানো হবে, সেখানে ডিটেলসে বলা হবে। সমীভবন হচ্ছে যেটা সম ছিল না সেটা সম হলো, যেমন ময়ে রেখে র আছে আর ম আছে, সেটা হয়ে গেল ময়ে ময়ে। সম ছিল না, সম হলো, সমীভবন। তারপরে হলো স্বরভক্তি। স্বরভক্তি বা অ্যানাফ্ল্যাক্সিস বলা হয় এটাও আজকে পড়ানো হবে, এই জন্য আমি এটা আর বলছি না। এরপরে হচ্ছে বিপর্যয়। বিপর্যয় হচ্ছে জেনারেলি যেটা বর্ণের ইন্টারচেঞ্জ হচ্ছে, জিহ্বা থেকে জিহ্বা। বিপর্যয়ও পরের দিনে ক্লাসে থাকবে, তো এটা জাস্ট বিপর্যয়ের হয়ে বয়ে ছিল, হয়ে গেল বয়ে হয়, ব আর হয় ইন্টারচেঞ্জ হচ্ছে। এই হলো এখান থেকে। এরপরের টপিক হচ্ছে শর্টেনিং অফ ভাওয়েলস। শর্টেনিং থেকে মোটামুটি বোঝা যাচ্ছে শর্ট হওয়া, হ্রস্ব হয়ে যাবে, এটাকে হর্ষি ভবন বলতে পারি। টার্মটা লিখেও রাখতে পারো, যেটা হর্ষ ছিল না সেটা হর্ষ হবে। তো সংস্কৃত তথা প্রাচীন ভারতীয় আর্টে দীর্ঘস্বর অনেক ক্ষেত্রে পালিতে হর্ষ হয়ে যায়। কিভাবে হয়, নিয়মগুলো বলা হচ্ছে। প্রথমত যুক্তাক্ষর বা অনুসারের পূর্ববর্তী দীর্ঘস্বর হর্ষ হয়। সূত্র থেকে সূত্র, মাংস থেকে মাংস, এই এক্সাম্পলগুলো তোমরা পেয়েছো। তয়রফলা যুক্তাক্ষর বলে আগে দীর্ঘটা হর্ষ হয়ে গেল। মাংসর অনুসার আছে বলে আগের আকারটা অ হয়ে গেল। রোমান স্ক্রিপ্টে লিখলে খুব ক্লিয়ার হয়ে যাবে, মানে যাদের কৌতূহল হবে যে ডিটেলসটা বোঝার, তারা সংস্কৃতটা এবং পালিটা দুটোকেই রোমানে লিখবে, ক্লিয়ার হয়ে যাবে। ত র ছিল, ত ত হলো, এটা আলাদা বিষয়। যাই হোক, দীর্ঘটা হর্ষ হলো। এখানে মাংস হচ্ছে মংস, অনুসারের আগে আ আছে, সেই জন্য অনুসারের আগে অ হয়ে গেল। এই হলো। তারপর বলছে তবে ব্রাহ্মণ, যাত্রা, সাক্ষাৎ ইত্যাদি ব্যতিক্রম। কেন? হয়ে ময়ের আগে আ হচ্ছে, তয়রফলার আগে আ হচ্ছে, কয়ে হয়ের আগে আ হচ্ছে, এগুলো ব্যতিক্রম। ব্যতিক্রমগুলোকেও দেওয়ার চেষ্টা করবে এক্সাম্পল, মানে নোটের মধ্যে রাখতে। এরপরে অনেক ক্ষেত্রে ব্যঞ্জনধ্বনি শতদ্বিত্ব হয়ে পূর্বস্বর হর্ষ হতো। শতদ্বিত্ব মানে অটোমেটিক্যালি ডবল হয়ে যাচ্ছে, কোনো কারণ ছাড়া। এখানে বিষয়টা হচ্ছে, যেমন ক্রীড়া, এটা রোমান স্ক্রিপ্টে দেখাচ্ছে ক্রীড়া। এইখানে যে দীর্ঘইটা আছে, এটা নর্মালি পালিতে কি হবে, ই লা, দর্শন ল হয়ে যায়, কিন্তু এইখানে ডটা অটোমেটিক্যালি ডবল হয়ে যাচ্ছে। তাহলে এখানে ই দুটো ড হবে, কিড্ডা। এরকম যদি করা হয়, তাহলে এখানে তো যুক্তাক্ষর হয়ে গেল, যুক্তাক্ষরের আগে কি দীর্ঘস্বর হবে না, তখন এটা হর্ষ হয়ে গেল, কিড্ডা। আর কিড্ডা যে হচ্ছে, এটা আবার গিয়ে মহাপ্রাণী ভবন হয়, কটা কয়েক জায়গায় খ হয়ে গেল খিড্ডা। এখানে রফলা লোভ হচ্ছে একটা জিনিস, ডটা ডবল হলো দুটো জিনিস, দীর্ঘইটা হর্ষই হলো তিনটে জিনিস,
আর কটা থেকে আবার খ হলো চারটে জিনিস, তাহলে একটা জায়গায় 4 জায়গায় পরিবর্তন হয়ে ক্রীড়া থেকে খিড্ডা হচ্ছে। এবং এই যে ক্রীড়া থেকে খিড্ডা, এটাকে কিন্তু আমরা হর্ষি ভবন ছাড়াও মহাপ্রাণী ভবনের উদাহরণে রাখতে পারি। নেক্সট হচ্ছে পূর্ববর্তী স্বরবর্ণের শাসাঘাত থাকলে পরবর্তী স্বর হর্ষ কদাচিৎ হয়, কোনো কোনো ক্ষেত্রে হয়। এই টপিকটা ওই আগে যে বিষয়টা বলা হলো যে ডিপথং, ট্রিটমেন্ট অফ ডিপথংস ইন পালি, যে ওই ঔ এর জায়গায় ই উ হচ্ছে, এখানে সিমিলার বিষয়। এই প্রথম আদি যে বর্ণ, আগের বর্ণতে শাসাঘাত আছে বলে লয়ে দীর্ঘইটা, লয়ে হর্ষইটা। তাহলে এখানে আদি বর্ণ, পরের বর্ণ, এরকম এই ব্যাপারগুলো বুঝতে হবে। তারপর কখনো কখনো ছন্দ রক্ষার্থে হর্ষত্ব দেখা যায়। ছন্দর ব্যাপারটা, এটা যেহেতু এখনো ছন্দের ক্লাস হয়নি, সেই জন্য পরে বোঝা যাবে যে কারণটা কি হচ্ছে। আপাতত এই পয়েন্টটা দিয়ে এক্সাম্পলটা মনে রাখলেই হবে। যেমন ইধ হেমন্ত গিম হে সু, এইটা থেকে এটা পরিবর্তন হচ্ছে। গিম হে সু, হে একার আছে, এর জায়গাতে এ হচ্ছে দীর্ঘ স্বর, তার জায়গায় ইকার হচ্ছে গিম হি সু। এইখানে গিয়ে ছন্দ রক্ষার জন্য এখানে হর্ষ হচ্ছে। কিভাবে ছন্দর ব্যাপারটা আছে এটা পরে ছন্দ ক্লাস হবে তখন বুঝতে পারবে। নেক্সট হচ্ছে কম্পেনসেটরি লেনদেন বা কম্পেনসেশন। লেনদেনিং মানে প্রথমে আগে বোঝা যায়, লেনদেনিং মানে আগে যেটা আমরা করলাম শর্টেনিং, এটা হচ্ছে লেনদেন, ওটা হর্ষি ভবন, এটা তাহলে কি দীর্ঘি ভবন, মানে যেটা দীর্ঘ ছিল না দীর্ঘি ভবন, সেটা দীর্ঘ হলো। কম্পেনসেটরি বা কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ। এখানে একটু জিনিস বুঝতে হবে, এটা একটা নতুন টপিক অ্যাড করছি। আগেরটা কত নাম্বার ছিল? 8 নাম্বার একটা বিষয় ছিল, এখানে আমরা 9 নাম্বার টপিক হিসেবে একটা বিষয় নোট করব। সেটা হচ্ছে যে যেটা হর্ষস্বর সেটাকে জেনারেলি এক মাত্রা ধরা হয়, আর যেটা দীর্ঘ সেটাকে 2 মাত্রা ধরা হয়। এবারে বলছে যে এখানে একটা নতুন নিয়ম হচ্ছে, এটার সাথেই এক্সটেনশন, সেটা হলো যে পরে হর্ষস্বরের পরে যদি অনুস্বার বা যুক্তাক্ষর থাকে সেটাকে 2 মাত্রা ধরা হয়। যেমন এখানে উদাহরণে এই যে হর্ষ আছে, হর্ষটা হ হর্ষস্বর, অ আছে, কিন্তু পরে শয়ের যুক্তাক্ষর আছে বলে এটাকে 2 মাত্রা ধরা হয়। হর্ষটা হস্য হলো, হর্ষটা কাল্পনিক শব্দ বলে স্টার দেওয়া হয়েছে। এবং এইখানে এই যে রোমানে লিখছি হর্ষ, এটা থেকে হস্য হলো, এটা থেকে হস হলো। কি বলছে না যুক্তাক্ষরটা কেটে গেল, পরে সিংহর অনুসারটা কেটে গেল, মানে এখানে আমি একবারে দেখাচ্ছি, সিং হ থেকে হচ্ছে সি হ, অনুসারটা বাদ গেল। এইবারে মজাটা হচ্ছে এইখানে যে যুক্তাক্ষরের আগে ছিল এই অটা তখন হচ্ছে 2 মাত্রা, এইখানে যে ইটার পরে অনুসার আছে এটা হচ্ছে 2 মাত্রা, কিন্তু এটা যেই একটা স কেটে গেল, মানে যুক্তাক্ষরটা ভেঙে গেল বা অনুসারটা চলে গেল, এই অটা তো আর এখানে 2 মাত্রা হচ্ছে না। যুক্তাক্ষরটা চলে যাওয়ার জন্য এ তো 1 মাত্রা হয়ে গেল। যুক্তাক্ষর পরে থাকলে, অনুসার পরে থাকলে 2 মাত্রা ধরা হয়। সিমিলারলি এখানেও তাই হচ্ছে, এখানে তো ক্ষতি হচ্ছে একটা, 2 মাত্রা ছিল 1 মাত্রা হয়ে গেল। তাহলে এই মাত্রাটাকে, ক্ষতিটা পূরণ করার জন্য এইটাকে করে দেওয়া হলো আ। আ হচ্ছে 2 মাত্রা, তাহলে 1 মাত্রাটা রোধ করা হলো, ক্ষতিপূরণ। এখানে হর্ষইটাকে দীর্ঘই করে দেওয়া হলো, ক্ষতিপূরণ হচ্ছে। তো এইখানে ওটাই বলছে যে যুক্তাক্ষর বা অনুস্বরের পূর্ববর্তী স্বর দীর্ঘ মাত্রাযুক্ত ধরা হয়, কিন্তু যুক্তাক্ষরটা বা অনুস্বারটা লোপ পেলে সেই মাত্রাটা পূরণ করার জন্য হর্ষস্বরে দীর্ঘত্ব হয়, যেটা এখানে দেখানো। এই জাতীয় ধ্বনি পরিবর্তনকে বলা হয় কম্পেনসেটরি লেনদেনিং বা মাত্রাগুলোর দীর্ঘ। আচ্ছা, এর পরের টপিক হচ্ছে অ্যাবলট। অ্যাবলট হচ্ছে বেসিক্যালি স্বরবর্ণের যা যা পরিবর্তন হয়, অলরেডি তোমরা অনেকগুলো পরিবর্তন দেখলে, সেটারই একখানা কম্বাইন্ড বিষয় এখানে বলা হচ্ছে। তো স্বরধ্বনির বিভিন্ন আদেশ বা সাবস্টিটিউশন
আদেশ মানে কি? স্বরবর্ণের পরিবর্তন, মানে বেসিক লিঙ্গুইস্টিক্সের যাবতীয় যা কিছু চেঞ্জ আছে সেটাকে লোপ হয়, আগম হয়, আদেশ হয়, বিপর্যয় হয়, বৃত্ত হয়। এই 5টা জিনিসের মধ্যে সমস্ত এখানে যে ফোনেটিক্যাল চেঞ্জগুলো আছে মোটামুটি এর মধ্যে ইনক্লুডেড। এই জিনিসগুলোকেই প্রায় একত্রে বলবো না, তার মধ্যে যেটা আদেশ হচ্ছে রিপ্লেসমেন্টের যতগুলো ফরমেশন আছে মোটামুটি সেগুলোকে একত্র করে বলা হচ্ছে অ্যাবলট। বাংলা হচ্ছে অপশ্রুতি, এবং ভাওয়েল ডিগ্রেডেশন এটাকে বলা হয়। দুটো টার্মকেই মাথায় রাখবে। ভাওয়েল ডিগ্রেডেশনের টার্ম বাংলায় করা হচ্ছে স্বরক্ষণ। বাংলাটা না লিখলেও সমস্যা নেই, তবে ইংরাজিটার জায়গাটা একটু গুরুত্ব বেশি দিতে হবে, যেহেতু কোশ্চেন থাকে ইংরাজিতে। আচ্ছা, এখানে বলছে যে পালি তথা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর ক্ষেত্রে, ইন্দো ইউরোপীয় মানে হচ্ছে যে ওই যে বললাম যে উত্তর ভারতের যে ভাষাগুলো সেগুলোর সাথে ইউরোপীয়, জার্মান, ইংরাজি ইত্যাদি ভাষার একটা সাদৃশ্য আছে। সেই জন্য মনে করা হয় যে এই ভাষাগুলি হচ্ছে পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত, বা এগুলো প্রাচীনকালে কোনো একটা ভাষা থেকে বিবর্তিত হয়ে তৈরি হয়েছে, এবং কালেকটিভলি এই সমস্ত ভাষাগুলোকে একত্রে ইন্দো ইউরোপীয় ভাষা বলা হয়ে থাকে। সেই ইন্দো ইউরোপীয় ভাষা থেকে এটাকে 10 নাম্বার টপিক হিসেবে অ্যাড করতে পারো, আগেরটা 9 ছিল। হ্যাঁ, কম্পেনসেশনের জায়গায় মাত্রার ব্যাপারটা এখানে বলা হবে। এটা 10 নাম্বার টপিক হিসেবে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী কাকে বলে নোট করে রাখতে পারো, এটা নতুন বিষয়। এখানে বলছে এখানে এই যে জিনিসটা দেখা যায়, এবং সেটা দুইভাবে হয়, একটা গুণগত পরিবর্তন, একটা মাত্রাগত পরিবর্তন। গুণগত পরিবর্তনটা কি? গুণের পরিবর্তন, যেমন তালব্যধ্বনি তালু থেকে উৎপন্ন হয়, স্বরধ্বনি মানে অন্যান্য যে মূর্ধন্যধ্বনি মূর্ধা থেকে উৎপন্ন হয়, তেমনই স্বরবর্ণের এই ধরনের গুণগত পরিবর্তন হয়। এটাকে 3ভাবে ধরা হয়: গুণ, বৃদ্ধি এবং সম্প্রসারণ। গুণ, বৃদ্ধি, সম্প্রসারণ, এই তিনটি এটাকে 11 নাম্বার বলে নোট করো। এই গুণ, বৃদ্ধি এবং সম্প্রসারণ এটা সংস্কৃতের 3খানা টপিক, মানে তিনটে টার্ম বলা ছিল। গুণ হচ্ছে এ ও, অ্যাকচুয়ালি অটাকেও ধরা হয়, অ, এ, ও, এই তিনটিকে গুণ বলা হয়। আ, ওই, ও, এই তিনটিকে বলা হয় বৃদ্ধি। আর জেনারেলি হস্যই, হস্যৌ, রি, লি এদেরকে সম্প্রসারণ বলে। আর সম্প্রসারণটা এর পরেই আছে, জাস্ট পরেই বোধহয় আছে, ডিটেলস আমি বলবো। তো এই গুণ, বৃদ্ধি, সম্প্রসারণ এই তিনটেকে কালেকটিভলি গুণগত পরিবর্তন হিসেবে বলা হচ্ছে। তো গুণ মানেটা কি বলছে এখানে, যে হস্যই এবং ই এর জায়গায় এ হচ্ছে, এবং লিখ থেকে লেখ, ই ছিল, লি ছিল, লে হলো। এই জায়গায় ওই তোমাদের যে কি পরিবর্তন হয় লেখো বলে এইরকম একটা প্রশ্ন থাকতো ওই গ্রামার পোর্শনে, সেই জায়গাটা এখানে খাটালে খুব কাজে দেবে। লিটা হলো লে, তাহলে ইটা হলো এ, ভুজের ভুটা হলো ভোগ, তাহলে হর্ষ বা দীর্ঘের জায়গায় ও হচ্ছে, এটা হলো গুণ। সিমিলারলি অয়ের জায়গায় আ, হর্ষই দীর্ঘ এর জায়গায় ওই, হর্ষ দীর্ঘ ও এর জায়গায় ও, এইগুলো হচ্ছে এখানে বৃদ্ধির, মানে এই বর্ণগুলোর পরিণতি হচ্ছে। এটাকে এরমভাবে মনে করে গুণী ভবন, বৃদ্ধি ভবন, সম্প্রসারণী ভবন, মানে গুণ অর্থাৎ এই বর্ণগুলো ছিল না, এই বর্ণগুলো হলো। বৃদ্ধি ভবন এই বর্ণগুলো ছিল, ছিল না, এই বর্ণগুলো হলো, এই রকম ব্যাপার হচ্ছে। লাস্ট হচ্ছে সম্প্রসারণে য় থেকে ই হচ্ছে, মানে ই ছিল না, ই হলো। ন্যাগ্রোথ থেকে নিগ্রোথ, ন্যা জফলাতে, জফলায় জ আছে, সেটা নি হলো। ন্যা থেকে নি, জফলা থেকে ইকার হচ্ছে। এই তার ব থেকে উ, স্পান থেকে শুনো। এই দুটো এক্সাম্পল কিভাবে হচ্ছে, এটা একই এক্সাম্পল প্রায় দেওয়া আছে, পরে সম্প্রসারণটা বলার ক্ষেত্রে আমি এক্সপ্লেন করছি। লাস্টে হচ্ছে মাত্রাগত পরিবর্তন।
গুণগত পরিবর্তনের মধ্যে গুণ, বৃদ্ধি, সম্প্রসারণ তিনটে ক্যাটাগরি হলো। আর মাত্রাগত পরিবর্তনের মধ্যে বলছে স্বরবর্ণের মাত্রা বা উচ্চারণকালের পরিবর্তন। তো মাত্রা মানে হচ্ছে যে উচ্চারণ কতক্ষণ হয়, এইটা আগের রেখায় লিখলে ভালো হতো। যাই হোক, এটাকে 12 নম্বর পয়েন্ট করে লিখে রাখবো যে মাত্রা মানে উচ্চারণ কাল। বেসিক্যালি হর্ষস্বর উচ্চারণ করতে যতক্ষণ লাগবে, দীর্ঘস্বর উচ্চারণ করতে গেলে তার দ্বিগুণ লাগবে। এটা হলো নিয়ম, এবং সংস্কৃত পালিতে এটা মেনটেন হয়, প্রাকৃতেও আছে। আমার ওই গ্রামার ক্লাসের এগুলো দেখবে, বা আমি একটু কনসাসলি যখন পালি পড়ি তখন অটোমেটিক্যালি হর্ষ দীর্ঘ ব্যাপারটা চলে আসে। যেমন এই যে এক্সাম্পলটা আছে, তোমরা ধরো বলে অলিক, মানে এটাকেও অলিক বলবে, এটাকেও অলিক বলবে। অ্যাকচুয়ালি অলিক, লিটা টান করছে, আর পালি উচ্চারণে অলিক, 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 আর হচ্ছে অলিক, তিনটেই শর্ট হচ্ছে, আর এখন লিটা দীর্ঘ হচ্ছে। এইখানে হর্ষী ভবন হচ্ছে, আর দীর্ঘী ভবন হচ্ছে প্রবচন, ঠিক হচ্ছে পাবচন। এইখানে এই যে প্রবচন চারটে শর্ট হলো, 4 জায়গায় পাবচন, পাতে টান পড়ছে। তো এইভাবে উচ্চারণ করলে করতে পারো, সমস্যা নেই। তবে তোমাদের যেহেতু ওরাল এক্সাম হয় না, তো সুতরাং নিজেদের মতন করে উচ্চারণ করতে পারো। তবে উচ্চারণ এই ধরনের করলে কী হয়, বানান ভুলের জায়গাটা কমে এবং কনসাসনেস থাকে যে এইখানটা হর্ষ আছে, এখানে দীর্ঘ আছে। জিনিয়াদির ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি যে মূর্ধন্য ন, মূর্ধন্য ল, এই উচ্চারণগুলো আসতো। এখানে এক্সাম্পল দিলে, মানে পালির ক্ষেত্রে যেমন লো ন, তোমরা হয়তো লো ন বলছো, মানে এটা লো ন, লো ন, এই যে ন যে ভাবটা, এটা আমি লক্ষ্য করেছি। মানে আমি পড়ানোর সময় এরকম উচ্চারণ আসে, সেটা অ্যাডাপ্ট করেছে না বলতে। সিমিলারলি বিড়াল, মানে লটা বিলাল, তোমরা হয়তো এরকম বললো বিলাল, এইখানে বিলাল, ল বিড়াল, এই লয়ের একটা ভাব আসছে। এইখানে এই জিনিসগুলো এলো অ্যাবলটে। এবার হচ্ছে অ্যাম্প্লিফিকেশন বা সম্প্রসারণ, যেটা আগে এই নোটেও এখানে আছে, সম্প্রসারণ আগেও এক জায়গায় ছিল। অ্যাম্প্লিফিকেশন বা সম্প্রসারণ মানেটা বোঝা যাচ্ছে, সম্প্রসারণ মানে প্রসারিত করা। এখানে বলা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষায় কখনো কখনো য়, র, ল, ব এইগুলো ই, রি, লি, উ এই বর্ণে পরিণত হতো। ব্যঞ্জনধ্বনি থেকে স্বরধ্বনিতে এই পরিবর্তনকে সম্প্রসারণ বা অ্যাম্প্লিফিকেশন বলে। তো বিষয়টা হচ্ছে কি, ব্যঞ্জন বর্ণকে আমরা দীর্ঘ করতে, মানে সম্প্রসারিত করতে পারি। আমরা যদি ক বলি, মানে ক, তাহলে কটাকে আমরা দীর্ঘ উচ্চারণ করতে পারছি না। উচ্চারণটা দীর্ঘ কার হচ্ছে না, অয়ের, কু, কি সবেতে স্বরবর্ণটাই দীর্ঘ হচ্ছে। এবারে তো যদি কোনো ব্যঞ্জন বর্ণকে স্বরবর্ণে পরিণত করে, তাকে সম্প্রসারণ করা হলো। যাকে আমরা দীর্ঘ সম্প্রসারিত করতে পারছিলাম না, সেটাকে আমরা টেনে লম্বা করে দিল, এরকম বিষয় হচ্ছে। এইখানে ওটাই এখানে খাটছে। তবে এখানে এই অ্যাম্প্লিফিকেশন বা সম্প্রসারণ সেটা পালিতে বিভিন্ন রকমভাবে হয়। বেসিক্যালি এই য় থেকে ই হয়, ব থেকে উ হয়, এই দুটোর এবার ভ্যারিয়েশন দেওয়া হয়েছে। এর জায়গায় ই, যেমন ন্যাকগ্রোথ থেকে নিগ্রোথ, জহলা থেকে নি হচ্ছে। বয়ের জায়গায় উ, স্বপ্ন থেকে সুখিন, বয়ের জায়গায় উ হচ্ছে। আচ্ছা, তারপর অয় অব থেকে এ এবং ও হচ্ছে। এখানের বিষয়টা কি, যেমন মহাযুক্ত ঈশর, এটা সন্ধি করলে মানে আ আছে, তার সাথে ই আছে, কম্বাইন হয়ে এ হয়, তাই তো, মহেশ হয়। মানে আ আর ই মিলে এ হয়ে যায়।
এখানে সন্ধির নিয়মটা হচ্ছে অ বা আয়ের পরে হর্ষই বা দীর্ঘই থাকলে একসাথে এ হয়। তো বিষয়টা হচ্ছে এই যে যখন এখানে কথায়তি আছে বা লবণ আছে, ল ব ন এইটা আছে, তো এখন বয়ের জায়গায় যদি উ করে দিই, ল উ ন হলো। ল উতে হচ্ছে কি ল অ, আর উ মানে উ, এই দুটো বর্ণ কম্বাইন হয়ে ও হয়ে গেল, দিয়ে এটা হয়ে যাচ্ছে লোন। এবারে সম্প্রসারণের থিওরি এখানে খাটছে যে ব্যঞ্জন বর্ণ য় ব ই আর উতে পরিণত হচ্ছে, কিন্তু সেখানে আরও ফার্দার স্টেপ এগিয়ে গিয়ে এই এক্সাম্পলগুলো তৈরি হচ্ছে। সেক্ষেত্রে ভিতরে অত কলকাঠি করার প্রয়োজন নেই। য় বটা ই উ হচ্ছে, এটা তো দেখাই যাচ্ছে, এটা হর্ষই ই হবে, নিগ্র। আর অয় অবর ক্ষেত্রে ওই ভিতরে সন্ধি হয়ে অয় অব থেকে এ ও পরিণত হচ্ছে। তো উদাহরণগুলো সব একবারে দেয়া আছে, এগুলো ভেঙে ভেঙেও লিখতে পারো। ন্যাগ্রোথ থেকে নিগ্রোথ দিয়ে ব্র্যাকেটে ধরো লিখে দিলে য় থেকে ই, লবণ থেকে লোন ব্র্যাকেটে লিখে দিলে ব থেকে উ, না এটা স্বপ্ন থেকে সুপিন হচ্ছে ব থেকে উ, লবণ থেকে লোনও হচ্ছে অব থেকে ও। এইরকমভাবে আলাদা আলাদা ভেঙে ভেঙে লিখতে পারো। নেক্সট যে দুটো আছে খ এবং গ, সেটাও সিমিলার। অয় আয় আব থেকে আ হচ্ছে, প্রতিসংলয়ন, এগুলো সব রোমান স্ক্রিপ্টে লিখলে ক্লিয়ার হয়ে যাবে। প্রতি সংলয়ন, তাহলে অয় এইটা আছে, দেখো পালিতে কি হচ্ছে প টি স লা ন, তাহলে অয় এই নটা সেম আছে। এখানে এল পর্যন্ত ছিল, এলটা না হয় ডবল হচ্ছে, এটাকে যদি কেটে দেওয়া হয় তাহলে অয়টার জায়গায় আ বসছে। প্রতি ক্ষেত্রে এগুলো যদি নিচে নিচে এখানে স্পেসও আছে, প্রিন্ট করেছো তোমরা, রোমানে লিখে নিতে পারো, একদম ক্লিয়ার হয়ে যাবে। মৌত বললায়ন মুখ বললাম, জবাগু হচ্ছে জাগু, এখানে এই অবাটার জায়গায় আ হচ্ছে। সিমিলারলি গয়ের ক্ষেত্রে যেগুলো আছে একই জিনিস, অই অবি থেকে এ, আব থেকে ও, এইগুলো হচ্ছে। এটা পড়ে নেবে, অসুবিধা নেই। তাহলে এখানে সম্প্রসারণের বিষয়টা গেল। নেক্সট হচ্ছে অমিশন অফ ভাওয়েলস। অমিশন মানে অমিট হয়ে যাওয়া, লোপ, স্বরবর্ণের লোপ। এখানে দুটো জিনিস আছে, দুটো জিনিসই আবার দুটো শর্ট কোশ্চেন আছে। যেমন অনেক সময় শব্দের আদিতে আদি ধ্বনিটি শাসাঘাতের অভাবে কিংবা উচ্চারণের সুবিধার্থে, এই কারণগুলো এখানে বলা হয়েছে কেন লোপ পাচ্ছে। সেটা দুর্বল হয়ে গিয়ে লোপ পায়। একে এই ধ্বনি পরিবর্তনকে অ্যাফেসিস বা অ্যাফারেসিস বা বাংলায় আদি বর্ণলোপ বলে। বাংলা কারণটা খেয়াল রাখবে, মিনিংটা বুঝতে অনেকটা সুবিধা হবে সেক্ষেত্রে। তো এই হলো এখানে। এবার এক্সাম্পল ইব, এব থেকে ব হচ্ছে, মানে এটা ইবটাও ব হয়, এবটাও ব হয়। ইবর ইটা এখানে কেটে যাচ্ছে। লোপ হচ্ছে, লোপটা কোথায় হচ্ছে আদিতে। বেসিক জিনিসগুলো খেয়াল রাখলে নিজেরাই মোটামুটি এগুলোকে ধরে দেবে। আদিতে, মধ্যে না অন্তে, লোপ হচ্ছে না আগম হচ্ছে না আদেশ হচ্ছে না মানে বৃত্ত হচ্ছে না বিপর্যয় হচ্ছে। আর ঘোষ অঘোষ ইত্যাদি ধ্বনিগুলো হর্ষ দীর্ঘ, এই ব্যাপারগুলো খেয়াল রাখবে। আচ্ছা, এই গেল। নেক্সট বলছে অনেক সময় শব্দের মধ্যস্থিত ধ্বনি, এখানে বলছে আদিস্থিত ধ্বনির লোপ হয়, এখানে মধ্যস্থিত ধ্বনির লোপ হয়। কেন লোপ হয়? শাসাঘাতের অভাবে দুর্বল হয়। শব্দ মধ্যে লোপজনিত পরিবর্তনকে সিনকোপ বা সিনকোপেশন বা মধ্যবর্ণলোপ বলে। এখানে ভক্তাকার থেকে হচ্ছে ভক্তক, এটাকে রোমানে না দেখালে বোঝা যাবে। ভক্তা গা র, এই যে এখানে আটা আছে, এই আটা এখানে লোপ পাচ্ছে। আটা কাটলে এটা তাহলে কি হয়ে যাবে? ভক্তা গ্র। এই ভক্তাগ্র, এই ভক্তাগ্রটা না সংস্কৃতে পাওয়া যায় এরকম শব্দ, না পালিতে, এই জন্য স্টার দেওয়া হয়েছে। আচ্ছা, ভক্তাগ্র যে আকৃতি, এটা পালিতে কি কনভার্ট হবে? গয়ে তয়েটা হয়ে গেল তয়ে তয়ে, আর গয়ে ডকলাটা হয়ে গেল গয়ে গয়ে, তাহলে ভক্তাগ্র হয়ে গেল ভক্তগ্র।
মানে এটা লিখেই দেখাচ্ছি, ভ তয়ে তয়ে হলো, আ হলো, গয়ের রফলাটা গয়ে গয়ে হলো, আটা হবে না কেন যুক্তাক্ষর আছে, তাহলে ভাবতে হবে। এখানে মাঝে লোক, আদিতে লোক, প্রথমে লোক, এখানে মাঝে লোক, এই অ্যাফারেসিস এইখানেই আছে। এরপরে স্বরভক্তি। স্বরভক্তিটা উপরে ছিল ব্যঞ্জন বর্ণের পরিবর্তনের ক্ষেত্রে। তো স্বরভক্তি অর অ্যানাফট্যাক্সিস বলা হয়, এটাকে বিপ্রকর্ষও বলে, এটাকে লিখে রাখো। কোশ্চেনে যদি এরকম বিপ্রকর্ষ দিয়ে দেয় তাহলে বুঝতে পারবে না জিনিসটা কী। স্বরভক্তি বা বিপ্রকর্ষ এটা খুব করে তোমরা পড়েছো, যেমন রত্ন থেকে রতন, রত্ন থেকে যতন, ভক্ত থেকে ভকত, ত্রাস থেকে তরাস, বাংলা এগুলো দেখতে পাওয়া যায়। তো এখানে বলা হচ্ছে যে উচ্চারণের সুবিধার্থে বা ছন্দের সাম্য রক্ষার্থে অনেক সময় যুক্তাক্ষরের মধ্যে স্বরধ্বনির আগমন। বেসিক্যালি এই যে আলস্য যে লেখা হচ্ছে, আমি পদ্মটাই যদি বলি, প দয়ে ময়ে, এইটার জায়গায় কি হচ্ছে, প মাঝখানে একটা উ ঢুকে যাচ্ছে, প দু ম, তাহলে এখানে পদ ম, একটা সিলেবেল দুটো সিলেবেল ছিল, এখানে কি হলো, প দু ম, 1 2 3, তিনটে সিলেবেল হয়ে গেল। এবং যুক্তাক্ষরটা যে ছিল, যুক্তাক্ষরটা ভেঙে গেল, এখানে দয়ে ময়ে ছিল, সেটা ভেঙে গিয়ে দুম হলো, শয়ে জফলা ছিল সি অ হলো, হয়ে রেপ ছিল র হ হলো। স্বরভক্তির স্বরবর্ণের দ্বারা যুক্তাক্ষরের যে বিভক্ত হয়ে যাওয়া তাকে বলে স্বরভক্তি। স্বরের দ্বারা বিভক্তি হলো স্বরভক্তি। তো এইটিকে বলছে অ্যানাফট্যাক্সিস। এবারে এইটার ক্ষেত্রে দেখা যায় পালিতে কেবলমাত্র মাঝে যেটা স্বরবর্ণ এসে ভাঙছে, সেটা কেবল হর্ষস্বর অ হতে পারে, ই হতে পারে, উ হতে পারে। তার মধ্যে ই দিয়ে স্বরভক্তিটাই সবচেয়ে বেশি হয়। এই জিনিসটা দেখবে তোমাদের যুক্তাক্ষরে পরিবর্তনের একটা পয়েন্ট ছিল, তো সেই জায়গা থেকে এটা অনেক এক্সাম্পল এখানে পেয়ে যাবে। তোমরা চাইলে এখানে এই আলস্য ওর জায়গায় সাক্ষ্য থেকে সাকীয় এই ধরনের উদাহরণ দিতে পারো, অর্হতির জায়গায় রত্ন থেকে রতন, রত্ন থেকে রতন দিতে পারো, পদ্ম থেকে পদুমর জায়গায় আত্মা থেকে আতুমা দিতে পারো, সূক্ষ্ম থেকে সুকুম দিতে পারো, বা একাধিক উদাহরণও দিতে পারো, পদ্ম পদুম, আত্মা আতুমা এগুলো দিলে, দ্বে থেকে দুবে, তিনটে চারটে করে এক্সাম্পল দিলেও সমস্যা নেই। দ্বাদশা হচ্ছে দুবাদশা, এইরকম। এরপরে হচ্ছে প্রসঙ্গত উল্লেখ্য যে য় র ল ব এই অন্তঃস্থধ্বনি এবং নাসিক্যধ্বনি যুক্ত যুক্তাক্ষরী, মানে যে যুক্তাক্ষরে কোনো অন্তঃস্থ বর্ণ অথবা নাসিক্য বর্ণ আছে, কেবল সেটাই পালিতে পরিবর্তিত হয়, সেটাতেই স্বরভক্তি খাটে। তো আলস্য থেকে আলস্যীয় জফলা আছে, গড়হতি থেকে গড়হতি র আছে বা রেপ আছে, গ্লান থেকে গিলানো ল আছে, আর দ্বে থেকে দুবে ব আছে, তাহলে জ র ল ব হলো। আর সূক্ষ্ম থেকে সূক্ষ্মর ম আছে, মানে নাসিক্য। শেষে বলছে তবে কষ্ট থেকে কষট এটা বিশেষ প্রয়োগ। কেন বিশেষ প্রয়োগ? কেননা কষ্টর যুক্তাক্ষর যে মূর্ধন্য আছে অথবা ট আছে, দুটো বর্ণই কিন্তু না অন্তঃস্থধ্বনি না নাসিক্যধ্বনি। তো এই ক্ষেত্রে তাহলে কি হচ্ছে না, এটা ব্যতিক্রম। এরপরে হচ্ছে এপেনথিসিস। এপেনথিসিস হচ্ছে যেটা অপিনিহিতি বলে। অপিনিহিতি হচ্ছে পদমধ্যস্থ ইকার কিংবা উকার যদি স্বস্থানের পূর্বে উচ্চারিত হয়, তাহলে সেটাকে অপিনিহিতি বা এপেনথিসিস বলে। এখানে যে এক্সাম্পলটা আছে দেখো, এই জায়গাটাতে গিয়ে এটা খাটছে। যেমন অচ্ছ রি য়, এটা চেঞ্জ হচ্ছে কি, অচ্ছ ই র। তাহলে এই হর্ষইটা র এর পরে ছিল, এ চলে গেল র এর আগে, তাহলে ইকারের যে আগে চলে যাচ্ছে, নিজের জায়গা থেকে আগে উচ্চারণ হচ্ছে, এই জন্য এটাকে অপিনিহিতি বা এপেনথিসিস বলা হচ্ছে। এবার এখানে অ্যাকচুয়াল এক্সাম্পল হচ্ছে এইটা, কিন্তু যেহেতু এটা একটা টোটাল প্রসেস, আশ্চর্য থেকে অচ্ছরীয় থেকে অচ্ছয়ীয় থেকে অচ্ছেয়,
পুরোটা দেখানো হয়েছে, পুরোটা দেখানো উচিত। নেক্সট টপিক হচ্ছে প্রোথেসিস। যেগুলো সব ফ্রিকোয়েন্টলি প্রতি বছর থাকে। অনেক সময় উচ্চারণের সুবিধার্থে শব্দের আদিতে অতিরিক্ত বর্ণের উচ্চারণ, এটা হচ্ছে আগমজনিত পরিবর্তন। এটাকে প্রোথেসিস বা আদি বর্ণাগম বলে। আদি বর্ণাগম এখানে স্বরবর্ণের আগম হতে পারে, ব্যঞ্জন বর্ণের আগম হতে পারে। যেমন স্ত্রী থেকে ইত্তি, ই আসছে, আদিতে ই এর আগম হচ্ছে। তারপরে আদি ব্যঞ্জনাগম বলছে এব বা উক্ত থেকে ইয়েব বা পুত্র হচ্ছে। রোমানে লিখলে এ ব থেকে হচ্ছে ইয়ে ব, উক্ত থেকে হচ্ছে বুদ্ধ। এখানে একটা ব আছে, য় এবং ব এর আগম। ব্যঞ্জনের আগম হচ্ছে আদিতে। নেক্সট হচ্ছে অ্যাফেসিস বা অ্যাফারেসিস এবং সিনকোপ। এই দুটোই কিন্তু অমিশন অফ ভাওয়েলে ছিল বেসিক্যালি। একটা হচ্ছে আদিতে লোপ, অ্যাফেসিস বা অ্যাফারেসিস। এখন আদিতে লোপের ক্ষেত্রে অমিশন অফ ভাওয়েলে কেবল স্বরবর্ণেরটা ছিল, ইব এব থেকে ব। এখানে এক্সট্রা আমরা ব্যঞ্জনের লোপটাও পাচ্ছি, ইউকা থেকে উকা, ইউকা, এই ইয়টা কেটে যাচ্ছে, আদি ব্যঞ্জনের লোপ হচ্ছে। সিমিলারলি পরেরটা সিনকোপ বা সিনকোপেশনের ক্ষেত্রে মধ্য স্বরের মানে মধ্য বর্ণের লোপ হচ্ছিল। সেখানে আমরা মধ্য স্বরের লোপটা পেয়েছিলাম ভক্তাকার থেকে ভক্তাগ্র, যেটা ছিল বক্তব্য। এখানে মধ্য ব্যঞ্জনের লোপ দেখা হচ্ছে, যেমন ভবন্ত থেকে ভন্তে, মাঝের বটা চলে যাচ্ছে। উদক থেকে ওক, এই দটা চলে যাচ্ছে, মধ্য ব্যঞ্জনের লোপ। আচ্ছা, এইগুলো যখন পড়বে একখানা ছকের মতন বানিয়ে নেবে। এখানে আদি লোপ, মধ্য লোপ, তারপরে একক যেটা আছে এটা পাবে অন্তলোপ, আদি লোপ, মধ্য লোপ, অন্তলোপ। আর এখানে মাঝে যেটা এখন পড়া হবে সেটা হচ্ছে অ্যাপোলজি বা সমাক্ষর লোপ। এটাকে সিলেবিক সিনকোপেশনও বলে বা সিনকোপও বলে। তো পাশাপাশি দুটো সমধ্বনির একটা লোপ পাবে। এটা সবচেয়ে সুন্দর হচ্ছে ওই বড় দাদা থেকে বড়দা, ছোট কাকা থেকে ছোট কাকা, এরকম বলা হয় এই জিনিসগুলো। তোমাদের যদি কারোর কৌতূহল থাকে সেক্ষেত্রে মাধ্যমিকের বই থাকলে কিছুটা দেখতে পারো এই জিনিসগুলো। অথবা আর একটা হয় রামেশ্বর শ বা পরেশচন্দ্র মজুমদারের যে বই টইগুলো আছে লিঙ্গুইস্টিক্সের, এটা আজকে তো হলো না, আমি পরের দিনে সিলেবাস, কোশ্চেন পেপার ইত্যাদি অ্যানালিসিস যখন করা হবে তখন কোন কোন বই দেখতে পারো লিঙ্গুইস্টিক্সের জন্য সেটা আমি বলে দেবো। তো এই বইগুলো থেকে কিছুটা বেসিক আইডিয়ার জন্য পড়তে পারো, এবং ওই বইগুলোতে বাংলার এক্সাম্পল দেওয়া আছে। মানে পালিতে এখানে অর্ধততীয় থেকে অর্ধততীয় এই সবগুলোর থেকে বড় দাদা থেকে বড়দা, এটা হচ্ছে সমাক্ষর লোপ, এটার মতন সহজ আর কিছু নেই। তবে এখানে তো যেহেতু পালির সিলেবাস আমরা পড়ছি সেক্ষেত্রে এক্সাম্পল তো পালির দিতে হবে, মনে রাখার জন্য এইটা ব্যবহার করতে পারো। তো এই হলো সিলেবিক সিনকোপ। আচ্ছা, এখানে এক্সাম্পলটা দেখেন। অ্যাপোলজি বলে অর্ধ তৃতীয়, সেখান থেকে অর্ধ ততীয় হলো। অর্ধ ততীয় যে ত ছিল এটা সেখানে একটা ত বাদ গেল, অর্ধতীয় হচ্ছে। এখন অর্ধতীয়টা পালিতে প্রয়োগ হয় না বলে স্টার্ট দেওয়া হয়েছে, সেখান থেকে ফাইনাল হচ্ছে অর্ধতেয়। নেক্সট হচ্ছে পবিশিষ্যামি থেকে পবিশ্যামি, তাহলে সি আর স সমধ্বনি আছে, সিটা কেটে গেল, পবিশ্যামি। এই হলো তাহলে সমাক্ষর লোপ। আদি লোপ অ্যাফেসিস বা অ্যাফারেসিস, মধ্যলোপ সিনকোপ, অন্তলোপ হচ্ছে যেটা এখন পড়ানো অ্যাপোকোপ, আর সমাক্ষর লোপ হচ্ছে অ্যাপোলজি বা সিলেবিক সিনকোপ। অ্যাপোকোপের বিষয়টা কিছুই নয়, অন্তে লোপ হবে। এখানে আদিতে লোপের ব্যাপার ছিল, এখানে অন্তে লোপ হচ্ছে। অন্তে লোপের কী বলছে, যে পালিতে ব্যঞ্জন বর্ণ শব্দের শেষে ব্যঞ্জন বর্ণ সাধারণত লুপ্ত হয়, যেমন ছট থেকে ছ, পৃথক থেকে পুথু, দূরাত থেকে দূরা, প্রজ্ঞাবান থেকে পনীয়, বা ওখানে ভগবান ছিল, ওই কনস্টেঞ্জ অফ কনসোনেন্টের একটা জিনিস ছিল, তাহলে ওইটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। এখানে আছে হয়তো 17খানার নোট আজকে পড়ানো হচ্ছে, এবং টোটাল 32টা হবে। মেরে কেটে দেখা যাবে ওখানে 18-19টা হবে, বা আরও কম নোট আছে। সবই এটার সাথে ওটার লিঙ্ক হয়ে আছে। তাহলে এইখানে অন্তবর্ণের লোপ হচ্ছে। আর
আর একটা বলছে ছন্দ রক্ষার জন্য অনেক সময় স্বরবর্ণ কিংবা অনুসারে লোপ দেখা যায়, যেমন তিতিক্ষিস্বামী থেকে তিতিক্ষিসা, এটা রোমানে দেখাচ্ছে, তি তি খি সা মি, এইখান থেকে স্বরবর্ণের লাস্ট স্বরবর্ণটা লোপ হলো, তাহলে হলো তিতিক্ষিসাম। তিতিক্ষিসামের মটা হয়ে গেল অনুসার, তিতিক্ষিসাং, অনুসারের আগে আ হয় না, তাহলে এটা হয়ে গেল অ, হয়ে গেল তিতিক্ষিসম। রোমানে লিখলে এগুলো একদম ক্লিয়ারলি বোঝা যাবে স্টেপ বাই স্টেপ। পরেরটা বুদ্ধানং শাসনং হচ্ছে বুদ্ধান শাসনং, তাহলে এখানে অন্তে স্বরবর্ণ ইকারের লোপ পেল, এখানে অনুসারটা লোপ পেল, বুদ্ধানং থেকে বুদ্ধানং, অন্ত স্বরবর্ণের এখানে লোপ হচ্ছে। তো এখানে তাহলে মোটামুটিভাবে 17খানা যে ছিল কমপ্লিট হলো, এগুলো প্রত্যেকটাই পড়বে এবং সাজেশানে যেগুলো আছে সেগুলো পারলে লিখে দেখাবে, এটা হোমওয়ার্ক। আর পরের দিনে বাকি আরও বোধহয় 16-17খানা আছে, সেইগুলো পরের দিনে পড়ানো।